ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বাংলাদেশের হোম সিরিজে উইকেটের দুই প্রান্তে ম্যাটে যে বিজ্ঞাপন দেয়া হয় সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সনাতন পদ্ধতিতে পেরেক ব্যবহার করে এখনও কার্পেট বসানো হয় গ্রাউন্ডে। যেই পেরেকে লেগে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হাত কেটে গেছে নাহিদ রানার। হাতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। এই সমস্যার সমাধানে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আরও একাধিক বোর্ড চলে গেছে ভার্চুয়াল বিজ্ঞাপনের জগতে। সেই পথ কবে অনুসরণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? জাকির হোসেন জাকির ছবিতে চট্টগ্রাম থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। যে কোনো আন্তর্জাতিক সিরিজে ব্রডকাস্টার রাইটের পর যে কোনো ক্রিকেট বোর্ডের আয়ের অন্যতম প্রধান উৎস অনফিল্ড বিজ্ঞাপন। বাউন্ডারি লাইন, বাউন্ডারি রোপের বিজ্ঞাপনের চেয়ে সবচেয়ে দামি দুই বোলিং প্রান্তে থাকা বিজ্ঞাপনগুলো। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন? বাংলাদেশ নিউজিল্যান্ড শেষ ওয়ানডেতে ঘটে যাওয়া ছোট্ট দুর্ঘটনার কথা মনে আছে তো? এই বিজ্ঞাপনগুলোর উপরেই ফিল্ডিং করার সময় হাত কেটে যায় নাহিদ রানার। পড়েছে সেলাই, দিতে হয় টিটেনাস। আঘাতটা খুব গুরুতর নয়, কিন্তু আরও ভয়াবহ হতে পারত। এবার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। প্রতিটি বোলিং প্রান্তে বসানো হচ্ছে 3টি করে বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনের উপর কতগুলো পেরেক ঠোকা হচ্ছে ভাবতে পারেন? কি ভয়াবহ, তাই না? ম্যাচ চলাকালীন যে কোনো একটি দুটি পেরেক উপরে উঠে এলে ঘটতে পারে বড় ধরনের বিপদ। মাঠের লেগ এবং অফসাইডেও থাকে বিজ্ঞাপন, কিন্তু সেগুলো পেইন্ট করা হয়, ম্যাট বসানো হয় না। এখন প্রশ্ন উঠতে পারে, বোলিং প্রান্তে কেন পেইন্ট ব্যবহার করা হচ্ছে না? কারণটা হলো, ম্যাচ ভিন্ন ভিন্ন পিচে খেলা হয়, তাই তো রং করে স্থায়ীভাবে বিজ্ঞাপন দেবার সুযোগ নেই। সেক্ষেত্রে প্রতিটি ম্যাচে ভিন্ন ভিন্ন জায়গায় রং করলে নষ্ট হয়ে যাবে মাঠের ঘাস। তবে কার্পেটিংয়ের এই প্রথাটা কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বেই প্রচলিত, আইসিসি অনুমোদিত। কিন্তু এই বিষয়ে আইসিসির কিছু সেফটি গাইডলাইন আছে। এক্ষেত্রে সাধারণত পেরেক নয়, বিশেষ ফ্ল্যাট হেডেড গ্রিপার পেরেক ব্যবহার করা হয়। আরেকটি প্রথা হচ্ছে লুকোনো পকেটের ব্যবহার। এক্ষেত্রে পিন বা পেরেক মাটিতে ঢুকিয়ে দেবার পর এর উপর কার্পেটের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। ফলে খেলোয়াড়রা স্লাইড করলেও তাদের শরীরে পেরেকের স্পর্শ হয় না। কিন্তু আমাদের দেশে সেটা করা হচ্ছে না, অন্তত চট্টগ্রামে তো নয়। অনেক বোর্ড আবার ভিন্ন পন্থা ব্যবহার করে। শক্ত ধাতব পেরেকের বদলে শক্ত প্লাস্টিক বা নাইলন দিয়ে তৈরি বিশেষ পিন ব্যবহার করা হয়। সেই সাথে আঠালো টেপ বা হেভি ডিউটি স্টিকারের ব্যবহারও দেখা যায় কোনো দেশে। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে ম্যাচ রেফারি বা আম্পায়ার এসে পরীক্ষা করে দেখবে বিজ্ঞাপনগুলো। সেই নিয়মের পালন করা হয় বাংলাদেশেও। তবে এই সমস্যার দারুণ এক সমাধান আছে, যা ইতিমধ্যেই করছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আরও দু একটি বোর্ড। সেটা হলো ভার্চুয়াল বিজ্ঞাপনের ব্যবহার। আইপিএলেই ব্যবহৃত হচ্ছে এই সিস্টেম। টিভিতে যখন খেলা দেখানো হয় তখন মাঠে ঠিকই দেখা যাবে বিজ্ঞাপন, তবে সেটা বাস্তবে নয়, সফটওয়্যারের মাধ্যমে। এটার ব্যবহার বিসিবি শুরু করলে বাড়তে পারে আয়ের পরিমাণ। সবচেয়ে বড় কথা, মাটিতে কোনো বিজ্ঞাপন না থাকায় খেলোয়াড়দের পাশাপাশি সুরক্ষিত থাকবে স্টেডিয়ামের ঘাস। ক্রিকেটার্স কামস ফার্স্ট, তামিম ইকবালের অ্যাডহক কমিটির মোটো নাকি এটাই। তাই তো ট্রেডিশনাল ঝুঁকিপূর্ণ এই বিজ্ঞাপনের প্রথাগুলো বাদ দিয়ে আসছে পাকিস্তান সিরিজে বিসিবি চাইলেই ঢুকে যেতে পারে ভার্চুয়াল বিজ্ঞাপনের জগতে। এটাই হয়তো সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য সমাধান, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। হাসিনুর রহমান সমাধান দিলেন আসলে যে বিজ্ঞাপনের বোর্ডের পেরেকে লেগে নাহিদ রানার হাত কেটে যাওয়া এবং ওভারঅল আসলে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে কমার্শিয়ালিজম, এই জায়গাগুলো আরও কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য ক্রিকেট বোর্ড কিভাবে করছে সেই বিষয়ে। তবে এবার এগোবো বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবরে। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে
কাল দুপুর 2টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজ নিশ্চিত করা আর সিরিজের সমতা আনা, এমন দুই ভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক আর অতিথিরা। ভালো ফর্মের ধারাবাহিকতাটা এই ম্যাচেও ধরে রাখতে চায় বাংলাদেশ, তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে এই সব কিছুই ভেস্তে দিতে পারে বৃষ্টি। অনুশীলন না থাকলেও নিশ্চিতভাবেই হোটেলের টিম মিটিংয়ে দ্বিতীয় টি-20-র গেম প্ল্যান সাজিয়েছে বাংলাদেশ দল। অনেকে আবার করেছেন জিম। নিউজিল্যান্ড দলেরও অনুশীলন ছিল না, তবে ঠিকই বৃষ্টি মাথায় নিয়ে সাগরিকা স্টেডিয়ামে এসেছিলেন নিউজিল্যান্ডের 3 ক্রিকেটার। মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফটরা ইনডোরে করেছেন ব্যাটিং। আমরা সবাই জানি বরাবর চিটাগংয়ের উইকেট কেমন হয়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। তা বলারদের জন্য একটু ডিফিকাল্টি থাকে, মানে বলারদের সবসময় ম্যাক্সিমাম টাইমই টাফ সিচুয়েশন ফেস করতে হয়। লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার দেখেন স্পিনাররা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স করে আসছে। ইভেন আপনার ওভারসিজ কান্ট্রিতেগুলো কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। বাংলাদেশ দারুণ টি-20 খেলেছে প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচের জন্য শুভকামনা থাকবে। হয়তো আর সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস থাকবেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে, কিন্তু এই ছোট্ট সময়ের মাঝে বিসিবির প্রথম শ্রেণীর ক্রিকেটের অবকাঠামোটা ঢেলে সাজিয়ে পেশাদারিত্ব আনতে চান মিনহাজুল আবেদিন নান্নু। স্থায়ী কোচ, ট্রেনার, ফিজিও, ভিডিও অ্যানালিস্ট, এনসিএল এর প্রতিটি দলের সাথে থাকাটা আবশ্যক বলছেন নান্নু। এদিকে মাঠ স্বল্পতায় থমকে গেছে চট্টগ্রামের ক্রিকেটের পাইপলাইন। এই ঘটনার জন্য গত 2-3 মেয়াদে চট্টগ্রাম থেকে বিসিবির পরিচালকরা দায় এড়াতে পারেন না বলছেন নান্নু। দর্শক, আমরা সাথে পেয়েছি জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ভাইকে। তিনি এখন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। নান্নু ভাইয়ের কাছে একটু জানতে যাব, নান্নু ভাই নতুন দায়িত্ব, স্বল্প মেয়াদের যদিও, তারপরেও কিভাবে প্ল্যান করছেন আপনার কমিটি নিয়ে, বা আপনি তো এই জায়গাটায় অনেক দিন কাজ করেছেন, অনেক কিছুই নিশ্চয়ই আপনার প্ল্যানিং করার আছে। আপনি দেখেন ফার্স্ট ক্লাস স্ট্রাকচার আমার মনে হয় বাংলাদেশের একমাত্র টেস্ট প্লেয়িং নেশন যেখানে ফার্স্ট ক্লাস স্ট্রাকচারের কোনো টিম ম্যানেজমেন্ট স্ট্যাবলিশ নেই। এবং স্ট্রাকচারগুলিতে আপনি দেখেন ফার্স্ট ক্লাসে হেডে আপনি যদি যখন চট্টগ্রাম, খুলনা কোনো জায়গায় ফার্স্ট ক্লাসের টিম ম্যানেজমেন্টের আপনার কেউ নেই, একটা মেডিকেল ডিপার্টমেন্ট পর্যন্ত নেই যেখানে আপনার স্ট্যাবলিশ আপনার ট্রেনার থাকবে, এখানে আপনার ফিজিও থাকবে, যাকে আপনার আমাদের এজ গ্রুপ থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের নার্সিং করা হবে ডিভিশন হেড কোর্টে। এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা করতে হবে। এটা আপনি ফুল যদি আপনার ডেভেলপিং চান, যে ক্রিকেটের ভিত্তিটা স্ট্রং করতে চান, এই জিনিসগুলি আপনার দরকার। তবে এইসব পরিকল্পনা, উদ্যোগের কথা তো অনেক পুরনো। মিনহাজুল আবেদিন নান্নু যখন জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন তখন থেকেই এমন পরিকল্পনা দিয়ে আসছেন বোর্ডকে, কিন্তু এত বছরেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। এবার সেই মিনহাজুল আবেদিন নান্নু টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, কিন্তু সেটা মাত্র 90 দিনের জন্য। এই স্বল্প সময়ের মধ্যে কি এই কাজগুলো শুরু করে যাওয়া সম্ভব? অবশ্যই শুরু করা যেতে পারে। আমরা একটা গাইডলাইন রেডি করছি যে যাতে পরে নির্বাচিত হয়ে যারা আসবে বোর্ডে এটা এইভাবে কাজ করতে হবে। এবং সামনে আমি সব এনসিএলের যারা কোচ, ম্যানেজার এবার দায়িত্ব পালন করেছে, টিম ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং সেট করেছি আগামী সপ্তাহে। তো ওদের থেকেও কিছু ফিডব্যাক নেওয়া হবে যাতে কিভাবে আরও ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে আরও প্রাণবন্ধ করা যায়। সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচক, বর্তমানে অ্যাডহক কমিটির সদস্য, এমন নানা পরিচয় থাকলেও মিনহাজুল আবেদিনের প্রধান পরিচয় তিনি চট্টগ্রামের সন্তান। এই চট্টগ্রাম ছিল এক সময়ে জাতীয় দলের ক্রিকেটার যোগানের অন্যতম প্রধান উৎস। নান্নু, আকরাম, নাফিস, তামিম, আফতাব, নাজিম উদ্দিন, এমন আরও কত ক্রিকেটার চট্টগ্রাম থেকে প্রতিনিধিত্ব করেছে জাতীয় দলে। কিন্তু বর্তমানে সেই পাইপলাইন প্রায় স্থবির। সমস্যাটা সবারই জানা, মাঠের প্রচণ্ড সংকট। স্থানীয় ক্রিকেটারদের অনুশীলন করার তেমন সুযোগ নেই বললেই চলে। এম এ আজিজ স্টেডিয়ামের আশেপাশের মাঠগুলো মেলা আর বিভিন্ন ব্যবসায়ীদের দখলে থাকে বছরের অধিকাংশ সময়। এই সমস্যার দায়ভার গেল 2-3 মেয়াদে চট্টগ্রাম থেকে হওয়া বিসিবি পরিচালকরা এড়াতে পারবে না বলছেন নান্নু। এক সময় এখান থেকে কিন্তু 8 থেকে 9 জন খেলোয়াড় জাতীয় দলের রিপ্রেজেন্ট করতো, এটা কিন্তু একদম কমতে কমতে একদমই কমে গিয়েছে। তো সেই জায়গায় আমাদের এখানকার যারা এজ গ্রুপের ক্রিকেটার আছে এদেরকে কিন্তু একটা ভালো জায়গা যদি আমরা দিতে না পারি, এখানে নার্সিং করার যদি একটা ভালো প্ল্যাটফর্ম না থাকে, এখান থেকে তো ক্রিকেটটার বেরিয়ে আসা খুবই কষ্টকর একটা ব্যাপার। এখনও এম এ আজিজ স্টেডিয়ামে, আজকেও আমি আসার পরে এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশে যে খুবই খারাপ লেগেছে যে প্র্যাকটিসের জায়গাটা কোথায়। তো আমরা এতদিন আমাদের বোর্ডের এখান থেকে যারা রিপ্রেজেন্ট করেছে তাদের দায়িত্ব তো অবশ্যই ছিল যে
বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ চলছে। প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফিটাও নিজেদের করে নিয়েছে মেহেদী মিরাজের দল। 2027 বিশ্বকাপের আগে দলের ভালো ফর্মটাকে খুব ইতিবাচক হিসেবে দেখছেন নান্নু। যেটা ওডিআই আমাদের এই সিরিজটা জিতেছে, ব্যাক টু ব্যাক সিরিজ জিতে গিয়েছে, এটা একটা ট্রিমেন্ডাস পারফরম্যান্স। দর্শক, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচক এবং বিসিবির বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার পূর্ব অভিজ্ঞতা, এত সব অভিজ্ঞতাগুলো এই 90 দিনের মাঝে যতটা সম্ভব কাজে লাগাতে চান মিনহাসুল আবেদিন নান্নু। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এশিয়ান গেমস নারী হকি বাছাই পর্বের খবর। সিঙ্গাপুরকে 3-1 গোলে হারিয়ে আসরের ফাইনালে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন আইরিন আক্তার। সেমিফাইনালে ওঠার পরই আইচি নাগুয়া এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তবে এখানেই থেমে থাকেননি লাল সবুজের প্রতিনিধিরা। শেষ 4-এ সিঙ্গাপুরের বিপক্ষে আইরিনের শেষ মুহূর্তের জোড়া গোলে ফাইনালে পা রাখল বাংলাদেশ নারী হকি দল। জাকার্তায় ম্যাচের 8ম মিনিটে আইরিন রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। তবে মিনিট 4-এর মাথায় সিঙ্গাপুরকে সমতায় ফেরান চিয়া। এরপর ম্যাচ যখন সমতার পথে তখনই আইরিনের শেষ মুহূর্তের ঝলক। 57-58 মিনিটে পরপর 2 গোলে হ্যাট্রিক পূরণের সঙ্গে দলের জয় নিশ্চিত করেন তিনি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে এবারে ডিপিএলে বেশ আশাবাদী প্রাইম ব্যাংকের হেড কোচ তালহা জুবায়ের। এই টুর্নামেন্টে ভালো করে বাংলাদেশ দলের সেরাটা দেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন আজিজুল হাকিম তামিম। ডিপিএলকে সামনে রেখে মঙ্গলবার মেঘাচ্ছন্ন মিরপুরে জিমেই সময় কাটিয়েছেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। দোরগোড়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ, এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বেশিরভাগ দল। মঙ্গলবার সকাল থেকেই মিরপুরের মেঘলা আকাশ আর বৃষ্টির মাঝে পূর্ব নির্ধারিত অনুশীলনে নামতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাই তো জিমেই ব্যস্ত সময় পার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আজিজুল হাকিম তামিমরা। বাংলাদেশের হয়ে পারফরমেন্সের জন্য এই ডিপিএলকে বড় একটি সুযোগ হিসেবেই দেখছেন আজিজুল হাকিম তামিম। এবারের টুর্নামেন্টে প্রত্যাশা করছেন ভালো কিছুর। যেহেতু আমি প্রত্যেকটা চ্যালেঞ্জকে অপরচুনিটি হিসেবে দেখি, এটা একটা অপরচুনিটি যে বাংলাদেশ টিমে রোল করার জন্য। যেহেতু মাহমুদুল্লাহ ভাইয়া আছে, আকবর ভাইয়া রয়েছে এবং তামিম ভাইয়া, সাকিব ভাইয়া যেহেতু, আর আমরা জুনিয়ররা অনেকে আছে, সো সব মিক্স করাই। যেহেতু ফার্স্টে বললাম, তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করি। তানজিদ তামিম, তানজিম সাকিব, আকবর আলীদের নিয়ে এবার বেশ শক্তিশালী স্কোয়াডই বানিয়েছে দলটা। হেড কোচ তালহা জুবায়েরের বিশ্বাস, তারুণ্য আর অভিজ্ঞতা মিলিয়ে ভালো করবে তার দল। মিক্সচার অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড ইয়াং গাইজ। আমাদের টিমে মাহমুদুল্লাহর মতো এক্সপিরিয়েন্সও আছে, অ্যাট দ্য সেম টাইম আজিজুল হাকিম তামিম জাস্ট রিসেন্টলি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, এরাও আছে। সো আমরা তামিমকে নিয়েছি, তানজিদ তামিম, সাকিবকে নিয়েছি ফাস্ট বোলার, শামীম পাটোয়ারি আছে, আকবর আলীর মতো ক্যাপ্টেন আমাদের আছে। সো ওভারঅল আমি আলিস আল ইসলাম আছে, অনেকেই আছে, আবু হায়দার রনি আছে, পারফর্মার আমাদের ডোমেস্টিকে সবসময় পারফর্ম করে থাকে। সো আই হোপ যে আমরা সবাই একসাথে ভালো খেলতে পারবো এবং ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো ইনশাল্লাহ। এদিন মেঘাচ্ছন্ন হোম অফ ক্রিকেটে অনুশীলন করে ঢাকা লিওপার্ডসের ক্রিকেটাররাও। এছাড়া লেজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডানের ক্রিকেটাররাও আসেন অনুশীলনে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফেডারেশন কাপের খবর। পিডব্লিউডির কাছে 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল আবাহনী। তবে অপর ম্যাচে ফকিরের পুলের সঙ্গে রমতগঞ্জ ড্র করায় নকআউট পর্বে যাওয়া হলো না পিডব্লিউডির। কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে দাপট ছিল আবাহনীর। একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আকাশী নীল শিবির। গোলশূন্য প্রথমার্ধের পর পাল্টা আক্রমণে গোলের দেখা পায় পিডব্লিউডি। 65 মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন আবদুল্লাহ। 78 মিনিটে মোরসালিনের ক্রসে 5 হওয়াতে ব্যর্থ মিরাজুল। শেষ মুহূর্তে দিয়াবাতের প্রচেষ্টা ব্যর্থ হলে সমতায় ফেরা হয়নি আবাহনীর। এই হারে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল টুর্নামেন্টের রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন আবাহনী। সার্চ কমিটির মাধ্যমে অ্যাডহক কমিটি গঠন করে দেওয়ার পর শুধু বিতর্কই সঙ্গী হয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে। নির্বাচনের লক্ষ্যে তাই শিগগিরই ভেঙে দেওয়া হতে পারে ফেডারেশনের অ্যাডহক কমিটি। পাশাপাশি ফেডারেশনের কাছে বিগত বছরের আর্থিক হিসাব চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন নানা ঘটন অঘটনে খবরের শিরোনাম হয়েছে। শনিবার 25 এপ্রিল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন খবর, গুঞ্জন, শিগগিরই এই ফেডারেশনের অ্যাডহক কমিটি ভেঙে দিতে পারে সরকার। নাকচ হয়েছিলেন সেটা আমরা জানি, এবং নাকচগুলোর কারণই হচ্ছে
যেভাবে এগুলোর উপরে প্রচার হয়েছে ভেঙে দিতে পারেন সেটা শুনেছি। এখন ভেঙে দিলে তো কমিটি করতেই হবে আরেকটা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য কমিটি করেছে, সেখানে তো ভাঙবেই, এটা তো ধারণা করাই যায়। সেজন্য আমরাও সব কিছু আপ টু ডেট রাখছি, যে কোনোভাবে যে কোনো সময় আমরা ছেড়ে দিতে পারি। নারী শুটার হেনস্থা ও ফেডারেশনের ইনভেন্টরি তদন্ত ইস্যুতে দায়িত্ব পাবার পর থেকেই টালমাতাল ছিল ফেডারেশন। যৌন হয়রানির অভিযোগে বহিষ্কৃত হন যুগ্ম সাধারণ সম্পাদক জিএম হায়দার, যার প্রভাব পড়েছে দেশের শুটিংয়েও। এই সময়ে বড় কোনো অর্জনও নেই শুটারদের। ফেডারেশনের কাছে বিগত অর্থ বছরের হিসাব চেয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। খরচটা ধারণা করে দেওয়া হয়েছে, এর বেশি গেলে কত লাগতে পারে, এর কম গেলে কত লাগতে পারে, এই ধরনের করে আমরা দিয়েছি। আর কিছু দিয়েছি সম্ভাব্য, যেগুলো এখনও যাব না, আমরা ঠিক নাই কখন যাওয়া হবে, সেগুলো সম্ভাব্য দিয়ে রেখেছি। চলতি বছর 16 মার্চ যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর কাজ করতে গিয়ে কি সমস্যায় পড়েছে ফেডারেশন তার নথি সংযুক্ত করে একটি চিঠি দিয়েছে শুটিং ফেডারেশন। তবে অ্যাডহক কমিটি থাকতে আরেকটি অ্যাডহক কমিটি কেন দরকার, সেই প্রশ্ন উঠছে। বাংলাদেশের যে সকল সেক্রেটারিরা রয়েছেন অ্যাডহক কমিটিতে সবাই কিন্তু নির্বাচন করতে আগ্রহী, সবাই তারা নির্বাচন করতে আগ্রহী, কিন্তু আসল বিষয়টা হলো আমি নির্বাচন করতে গেলে যে একটি গঠনতন্ত্রের প্রয়োজন আছে সেটা এখনও পর্যন্ত আমাদেরকে করে দেওয়া হয়নি। আমি তাহলে কিসের আলোকে আমি নির্বাচন করব? আমাদের গণতন্ত্রটা যদি হয়ে যায় তাহলে আমরা রিসেন্টলি আমরা নির্বাচনে চলে যাব। আমাদেরকে ক্রীড়া পরিষদ থেকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন করার বিষয়ে, আমরা সবাই চিঠি দিয়েছি, আমরা নির্বাচন করতে আগ্রহী। শুধু শুটিং ফেডারেশন নয়, নির্বাচন আয়োজনে খুব শিগগিরই আরও বেশ কিছু ফেডারেশনে অ্যাডহক কমিটি দিতে যাচ্ছে সরকার, এমন গুঞ্জনও দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।